সো আজকের এই ভিডিওতে আমরা মেনলি চারটে বিষয়ের উপর কথা বলবো। প্রথমত পরের ম্যাচে কি করুণ নায়ারকে খেলাবে বা করুণ নায়ার কি খেলবে। দ্বিতীয়ত ঋষভ পান্তের ইনজুরি নিয়ে শুভমান গিল একটা বড় আপডেট দিয়েছে, সে ব্যাপারে কথা বলবো। নেক্সট তৃতীয় ম্যাচের পর মোহাম্মদ সিরাজ এবং ইংল্যান্ডের পুরো টিম এই দুজনাকেই ফাইন করা হয়েছে। তো এইসব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, আজকে আমার শরীরটা একটু ভালো নেই, তার জন্য গলাটা একটু অন্যরকম মনে হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর বাকি এরকমই পুরো ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা বলি, যদি ফাইনকে নিয়ে কথা বলি, তো প্রথমত মোহাম্মদ সিরাজকে ম্যাচ ফির 15% ফাইন করা হয়েছে এবং সেটা হয়েছে তৃতীয় দিনের ইনসিডেন্টের উপর, যখন ইংল্যান্ড তাদের সেকেন্ড ইনিংসে ফার্স্ট ব্যাট করতে আসে, সেকেন্ড ইনিংসের ওপেনাররা ব্যাট করছিল এবং সেই সময় যখন বেন ডাকেটকে আউট করে মোহাম্মদ সিরাজ, এবং খুব সম্ভবত তৃতীয় দিনের নয় চতুর্থ দিনের, তো যাই হোক, তো যখন ডাকেটকে আউট করে সেই যে অ্যাগ্রেশনটা সে দেখিয়েছিল, সেই অ্যাগ্রেশনের জন্যই তাকে কিন্তু 15% ফাইন করা হয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের গোটা টিমকেও কিন্তু ফাইন করা হয়েছে। তো পঞ্চম দিনে ইংল্যান্ড যে প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলো, সেই জন্য যখন ভারতের উইকেটগুলো আর কি পড়ছিল, সেই জন্য ইংল্যান্ড প্রায় 2 ওভার 16 ওভারের মেনটেন করেছে। এবং আইসিসির নতুন নিয়ম অনুযায়ী সেটা টেস্ট হোক, টি20 হোক বা ওডিআই হোক, যেখানে 16 ওভারের মেনটেন করা হবে সেখানে ফাইন করা হবে। তো এই কারণেই ইংল্যান্ড টিমকে ফাইন করা হয়েছে, যেখানে ম্যাচ ফি 10% ফাইন করা হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে তাদের যে দুটো WTC পয়েন্ট কিন্তু কেটে নেওয়া হয়েছে, এবং সেই WTC পয়েন্ট কেটে নেওয়ার ফলে ইংল্যান্ডের এখন বর্তমান পয়েন্ট 24 ছিল, সেখান থেকে কমে চলে এসছে 22-এ। শুধু তাই নয়, WTC ফাইনাল খেলার যে পার্সেন্টেজ থাকে, যারা পার্সেন্টেজে এগিয়ে থাকে সেই দুটো টিমই আর কি ফাইনাল খেলে, তো সেই পার্সেন্টেজের উপরও কিন্তু প্রভাব পড়েছে। এই ফাইনটা করার আগে তৃতীয় ম্যাচ জেতার পর ইংল্যান্ডের পার্সেন্টেজ ছিল 66.67 এবং সেখান থেকে কমে ইংল্যান্ডের বর্তমান পার্সেন্টেজ হচ্ছে 61.11। তো ইংল্যান্ডের এই যে ফাইনটা হয়েছে, এটা কিন্তু ইংল্যান্ড টিমের উপর অনেকটাই প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, ইংল্যান্ড WTC পয়েন্ট টেবিলে আগে 2 নম্বর পজিশনে ছিল, শুধুমাত্র এই একটা ফাইনের জন্য এবং 2 পয়েন্টের জন্য তারা 2 নম্বর পজিশন থেকে কিন্তু 3 নম্বর পজিশনে নেমে এসছে। তো এই ব্যাপারটার পরেও অনেক ক্রিকেটের এক্সপার্টের কাছ থেকে অনেক রকম মতবাদ আসছে, যেখানে অনেকজনই বলছে যে ইংল্যান্ড টিমকে যখন ফাইন করা হলো, তাহলে ভারতীয় টিমও কিন্তু 16 ওভারের মেনটেন করেছিল, তাহলে ভারতীয় টিমকে কেন ফাইন করা হলো না। শুধু তাই নয়, অন্যদিকে অনেকের মতে এটাও বলা হচ্ছে, যখন মোহাম্মদ সিরাজকে ফাইন করা হলো, তাহলে শুভমান গিলকেও সমানভাবে ফাইন করা দরকার ছিল। প্লাস জোফরা আর্চার, যেও কিন্তু পঞ্চম দিনে ভালো রকম অ্যাগ্রেশন দেখিয়েছে উইকেট নেওয়ার পর, তাকেও কিন্তু ফাইন করা দরকার ছিল। তো এই নিয়ে অনেক ভারতীয় এক্সপার্ট এবং ইংল্যান্ড এক্সপার্টের মধ্যে মতবিরোধ তৈরি হচ্ছে, বা অনেকে অনেক রকম মতবাদ দিয়েছে। তো তোমাদের কি মতামত অবশ্যই এই ব্যাপারটা নিয়ে কমেন্টে জানিও। নেক্সট কথা হলো আমাদের পরবর্তী আপডেট নিয়ে, সেটা হলো ঋষভ পান্তের ইনজুরি নিয়ে। তো তৃতীয় টেস্টের পঞ্চম দিনের পর যখন ইন্টারভিউ নেওয়া হয়, সেখানে গিলকে ঋষভ পান্তের ইনজুরি নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, যেখানে সে ডাইরেক্ট ক্লিয়ার কিছু আপডেট দেয়নি। তবে সে বলে পান্ত তার আঙুলে স্ক্যান করাতে গেছে বা করাতে যাবে আর কি। তবে সে বলে যে পরের ম্যাচে শুরু হওয়ার আগে এখনও পর্যন্ত 8-9 দিন গ্যাপ আছে, আশা করছি সে ঠিক হয়ে যাবে এবং প্লেইং 11-এই কিন্তু থাকবে। তো মোটামুটি পান্তকে নিয়ে এরকমই একটা আপডেট ছিল। বাকি এই ব্যাপারে ডিটেলস আপডেট আশা করি 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব, তো জেনে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর ফাইনালি যেটা কথা বলবো সেটা হলো করুণ নায়ারকে নিয়ে। তো করুণ নায়ার কি পরের ম্যাচ খেলবে বা তাকে কি পরের ম্যাচ খেলানো উচিত, তো সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তো করুণ নায়ারের ভারতীয় দলে কামব্যাকটা কোনো সিনেমার থেকে কম নয়। প্রায় ভারতীয় দলে 3000 দিন পর সে কামব্যাক করেছে, বাট কামব্যাক করে এখনও পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে। 3টে ম্যাচে কিন্তু সেইভাবে ভারতীয় টিমকে প্রভাবিত করতে পারেনি। তার প্রথম ম্যাচে স্কোর 0 এবং 20, দ্বিতীয় ম্যাচে 31 আর 26, তৃতীয় ম্যাচে 40 এবং 14। তো এই স্কোরগুলো যদি দেখি, তবে এখনও পর্যন্ত যে তাকে দল থেকে বসানোর মতো স্কোর কিন্তু নয়, মোটামুটি ঠিকঠাক স্কোর আছে, বাট সে এখনও পর্যন্ত কিন্তু একটা 50+ স্কোর করতে পারেনি, যেটার জন্য সে আর কি ভারতীয় দলে পাকাপোক্ত জায়গা করতে পারবে। এবং সে এখনও পর্যন্ত টোটাল 6টা ইনিংসে 117 রান করেছে এবং তার এভারেজ মাত্র 9.05, এবং সে যে একবার 300 করেছিল, তারপর থেকে খুব সম্ভবত এখনও পর্যন্ত একবারও কিন্তু টেস্টে 50 করতে পারেনি। তো স্টার্ট সে খুব ভালো করছে, বাট সেটাকে কিন্তু বড় স্কোরে কনভার্ট করতে ব্যর্থ হচ্ছে। স্পেশালি তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসটায় যখন তার যে আউটটা ছিল, সেই আউটটা খুবই কিন্তু খারাপ আউট ছিল, একটু একদম নর্মালি আউট ছিল, এবং তারপর থেকেই তাকে নিয়ে এই সমালোচনা চলছে। তাকে নিয়ে পূজারাও বলে যে মেন্টালি সে ঠিক নেই, সে যখন মেন্টালি ঠিক থাকবে না, সেক্ষেত্রে তার কনফিডেন্সের অভাব থাকবে, তাই এবং সে কিন্তু বড় স্কোর করতে ব্যর্থ হবে।
তবে আমার মতে বলে এবার তাকে বেঞ্চ করা দরকার। 3টে ম্যাচ ট্রাই করা হলো, তবে এবার দল কী ভাববে সেটাও একটা দেখার বিষয়। দল দুরকমভাবে যেতে পারে, আর একটা ম্যাচ ফাইনালি তাকে ট্রাই করাতে পারে, বাকি তাকে বসিয়ে দিয়ে সাই সুদর্শন বা অভিমন্যু এসরন বা ধ্রুব জুরেল এদের মধ্যে প্লেয়ারকে ট্রাই করতে পারে। আরেকটা ব্যাপার, তাকে যদি একবার বসিয়ে দেয় বা মানে করুণ নায়ারকে যদি একবার রেস্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু সে ভারতীয় দলে পরবর্তীকালে অন্ততকে প্লেইং 11-এ জায়গা করা তার পক্ষে খুবই চাপের ব্যাপার হয়ে যাবে। হয়তো আর কোনো দিন কামব্যাক করতে নাও পারে, মানে প্লেইং 11-এর কথা বলছি। হয়তো স্কোয়াডে থাকবে, টেস্ট স্কোয়াডে, কিন্তু প্লেইং 11-এর চান্স পাওয়ার তার পক্ষে এক প্রকার মানে সেই দরজা তার জন্য এক প্রকার বন্ধ হয়ে যাবে। প্লাস সাই সুদর্শন প্রথম ম্যাচটা খেলেছে, তো প্রথম টেস্ট মানে তার জীবনের টেস্ট ডেবিউতে সে যে স্কোরটা করেছে সেটা কিন্তু নেহাত খারাপ নয় বা খারাপ বলা চলে না। তো দেখা যাক বাকি এই ব্যাপারে কি আপডেট আসে, অবশ্যই জানিয়ে দেবো। তো তোমাদের কী মনে হয় সেটাও কমেন্টে জানিও, যে করুণ নায়ারকে আরেকটা ম্যাচ কি চান্স দেওয়া দরকার কি দরকার নয়। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।